ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, বিশ্বনবীর আদর্শে সমাজ গড়ে তোলার আহ্বান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে যে সুশৃঙ্খলতা আজকে মুসলমান ঐক্য হয়েছেন, সেই ঐক্যকে আমরা সুস্বাগত জানাচ্ছি। সকল মুসলিমের আশিকের রাসূলের মিলন মেলা, এটা আমাদের প্রাণের স্পন্দন। মিলাদুন্নবীতে আসি, শান্তির বার্তা সাথে পৃথিবীতে ছড়িয়ে দিই। গ্রেফতার সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আনা হচ্ছে ঢাকায়। হত্যা মামলায় জামিন আবেদন নাকচ করে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে প্রেরণ। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সভা, নির্বাচন না হওয়া পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সার্জিসের। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। নতুন দল গঠনের আলোচনায় হতাশা প্রকাশ। এই দায়িত্ব পেলেন কোথায়? তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে। জটিলতা কাটছে না ডিসি নিয়োগে, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে খতিয়ে দেখার পরামর্শ। তালিকা হচ্ছে আওয়ামী আমলের বঞ্চিত কর্মকর্তাদের। সরকার নির্ধারিত দামে মিলছে না ডিম, কিছুটা কমেই বিক্রি হচ্ছে সোনালী ও ব্রয়লার মুরগি। ভারতের শুল্ক কমানোর প্রভাব নেই পেঁয়াজের বাজারে। এবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা, পালিয়ে গিয়েও ধরা পড়ল সন্দেহভাজন আততায়ী। প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। বর্ণাঢ্য জশ্নে জুলুসের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরের মতো এবারও বের করা হয় বিশেষ শোভাযাত্রা। বন্দরনগরী পরিণত হয় জনসমুদ্রে। জশ্নে জুলুসে যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ব্যানার, পোস্টার, তোরণ আর ঈদে মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে যায় চট্টগ্রাম। এটাকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা। যতদূর চোখ যায় যেন বিশাল জনসমুদ্র। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুসে যোগ দেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি। নগরীর 16 শহরে জামেয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহর নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে, কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি যানবাহনে চড়ে প্রদক্ষিণ করেন বিভিন্ন সড়ক। রসুলের প্রতি প্রেম, ভালোবাসা, এটা কিন্তু এটা কোনো ক্লান্তি নাই, মানুষের কোনো ক্লান্তি নেই। জীবনটা যদি এই রাস্তা খরচ হয় তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এই বয়সে নয়, 80 বছর 100 বছর হলেও আমরা এই আনন্দ মিছিল করে যাব। অন্যান্য বারের চেয়ে এবারের আয়োজন কিছুটা সংক্ষিপ্ত। তারপরও জুলুসকে কেন্দ্র করে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে। চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলা থেকে যোগ দেন অনেকে। মহানবীর পৃথিবীতে আগমনের এই দিনটিকে ঘিরে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে বলে আশা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে যে সুশৃঙ্খলতা আজকে মুসলমান ঐক্য হয়েছেন, সেই ঐক্যকে আমরা সুস্বাগত জানাচ্ছি। প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ রাসূলকে রাজি করে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব হওয়া সম্ভব। সকল মুসলিমের আশিকের রাসূলের মিলন মেলা, এটা আমাদের প্রাণের স্পন্দন। মিলাদুন্নবীতে আসি, শান্তির বার্তা সাথে পৃথিবীতে ছড়িয়ে দিই। আমরা যে শান্তির ধর্ম, আমাদের শান্তির মানুষ, সেটা যাতে পৃথিবীতে প্রচারিত হয়, সেটা আমরা সবাই একত্রিত হয়ে সেটা মানুষকে জানাই। 1974 সাল থেকে চট্টগ্রামে বিশাল আকারে পালিত হয়ে আসছে জশ্নে জুলুস। এই আয়োজনকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দেওয়ার দাবি আয়োজকদের। সারা বিশ্বের মুসলমানরা তাকিয়ে থাকবে আজকে চট্টগ্রামের জুলুসের জন্য। সবাই জানে আরফাতের পরে যদি বিশাল ধর্মীয় সমাগম হয়ে থাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এই বছর এই
এই রাজনৈতিক পরিস্থিতির প্রতিকূলও কীরকম যে মানুষ হয়েছে আপনারা ইনশাল্লাহ দেখবেন। এটা গিনিস বুকে স্থান পাওয়ার যোগ্যতা রাখে। জশ্নে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা পর্যায়েও পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। রাউজানে উরকিরচর জনতা সংঘ আয়োজিত 3 দিনব্যাপী মাহফিলের শেষ দিনে বক্তারা সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। এতে অধ্যক্ষ ওসিউর রহমান সহ আলেমরা বক্তব্য রাখেন। কাগতিয়া গৌসুল আজম দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবুল মনসুর সহ অনেকে আলোচনায় অংশ নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাজারে উগ্রবাদীরা হামলা করছে, যা ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন মাইজ ভান্ডারী পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, সুফিবাদের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করার উদ্যোগ নেওয়া হবে। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় তিনি কথা জানান। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে সেহাবিয়া দরবার শরীফের উদ্যোগে বের করা হয় জশ্নে জুলুসের শোভাযাত্রা। 12 রবিউল আউয়াল পালনে রাজধানীর বিভিন্ন এলাকায় জশ্নে জুলুস, শোভাযাত্রা ও মাহফিল আয়োজন করা হয়। রমনাতে মাইজ ভান্ডারী পীরের অনুসারীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের করা হয়। এটি শাহবাগ প্রদক্ষিণ করে আইইবিতে এসে শেষ হয়। এ সময় জাতীয় পতাকা, কালেমা খচিত পতাকায় শোভাযাত্রায় সামিল ছিলেন মাইজ ভান্ডারী পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ সহ তার অনুসারীরা। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। এখানে একমাত্র এই রাস্তা, এইখানে ছাড়া কোনো রাস্তা নাই। এটাই আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা। আউলিয়া কেরামের তাজিম করতে হয় কিভাবে, নবী হতে এই তাজিমগুলো করে আসছে, এই জিনিসগুলো আউলিয়া কেরামের ভিতরেই পাবেন। কোনো উগ্রবাদী মৌলবাদীর কাছে এই জিনিসগুলো আপনারা পাবেন না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সাহাবায়ে ইকরামগণের সময়ও ছিল, তারা যদি হাদিস পড়ে জানতে পারবে, এবং ওলিদের যুগেও ছিল। জশ্নে জুলুসের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দ সাইফুদ্দিন আহমদ নানা বিষয়ে কথা বলেন। বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা ক্ষমতা নিয়েছেন, আমরা তাদের প্রতি আহ্বান রাখবো, আপনারা সর্বপ্রথম দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। বিশেষ করে যে সমস্ত মাজার শরীফগুলা, ধর্মীয় স্থাপনাগুলা ভাঙচুর করা হয়েছে, সেই স্থাপনাগুলাকে পুনর্নির্মাণ করে দিতে হবে। এছাড়া মোহাম্মদপুর, কমলাপুর, ধূপখোলা সহ বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী ঘিরে। আল্লাহ ও রসুলের নির্দেশিত পথে চলার দোয়া করেন তারা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক হয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত সহ 4 জন। ভোরে সীমান্ত পার হওয়ার সময় তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটককৃত 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী উপজেলা ময়মনসিংহের ধোবাউড়া। সকাল থেকে এখানকার থানায় উৎসুক মানুষের ভিড়। পুলিশ জানায়, ভোরে সীমান্ত পার হওয়ার সময় 4 জনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় তারা হলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের গাড়ি চালক সেলিম। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি। প্রায় 7 ঘন্টা হেফাজতে রাখার পর হস্তান্তরের উদ্যোগ নেয় স্থানীয় থানা পুলিশ। ধোবাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী স্থান থেকে স্থানীয় জনতা 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের স্থানীয় যে অফিসার ইনচার্জ আছে ওনাদেরকে খবর দেন। আমাদের থানা পুলিশ তাদেরকে নিরাপদ হেফাজতে আনেন। এখন ওনারা আমাদের হেফাজতে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, ওনাদেরকে আমরা হস্তান্তর করব। ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। রাজধানীর ভাসানটেক থানায় ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়ি থানায় শিক্ষার্থী নাইম হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম। আমিন বাবু, যমুনা নিউজ।
ছাত্র জনতার আন্দোলনে হোটেল কর্মী সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে সিএমএম আদালতের বিচারক মোশাররফ হোসেন আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন। পুলিশ আদালতে হাজির করে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করে। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার রাত 11টায় রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূর ও সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে পুলিশ। এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। এই ঘটনার সাথে তারা জড়িত না, যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই, শুধু রাজনৈতিক কারণে তাদেরকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলকেও আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। রংপুরে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের স্বার্থেই 24-এর চেতনা ধরে রাখতে হবে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় মতবিনিময় সভা। দুপুর থেকেই দলে দলে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ছাড়া গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন দেশের সকল দলমতের মানুষ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষার প্রত্যয় জানান সার্জিস। 2024 সালে যখন এটি শেষ হয়, তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন ছাত্র জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলকে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। আপনাদের প্রতি অনুরোধ, যে নির্মম নির্যাতন নিপীড়নগুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনের শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সমন্বয়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠকও করেন সার্জিস আলম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে শিক্ষার্থীদের দল গঠনের চেষ্টার সমালোচনাও করেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এজেন্ডা থাকলে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হবার সুযোগ নেই, তাতে ব্যর্থ হবে ছাত্র নাগরিক অভ্যুত্থান। দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শিরোনামে ডিআরইউতে এই আলোচনার আয়োজন করে জেএসডি। পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রম কর্ম পেশার মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশ শাসনে। তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? সংবিধান সংশোধন কিংবা বৃহৎ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই করবে বলে মত দেন বিএনপি মহাসচিব। যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। যতদিন খুশি এই সরকার থাকুক, আমি জানি না তারা এই কথাগুলোর উপর থেকে পেরো কিভাবে পেরো, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে না। সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছে বিরোধী দলগুলো তা সরকার পতনের আগেই ঘোষণা দিয়েছিল। তারা যদি নির্বাচনকালে নিরপেক্ষ সরকার হিসাবে
ভূমিকা পালন করতে চান, তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ, রাজনৈতিক এজেন্ডা থাকবার কোনো সুযোগ নাই। ফলে 111-এর সে সমস্ত বিষয় আমাদের বিবেচনার মধ্যে আছে। ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আরেকজন বলে আমি সেকুলার কনস্টিটিউশন চাই, মিলবে কোথাও? এইরকম নর্থ পোল সাউথ পোলের আইডিয়া আছে। 17টা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, 2000 প্রস্তাব দিয়েছে, পত্রিকায় পড়েছেন। শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে, এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অনুষ্ঠানের পর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অভ্যুত্থানে আহত নিহত প্রত্যেক পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ নিয়ে বিতর্ক থামছে না। বৈষম্য বিরোধী প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, নতুন ডিসিদের অনেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী। কারো কারো দক্ষতা ও নৈতিকতার সংকটও রয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এমন অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত। এদিকে ডিসি নিয়োগের পর হট্টগোলের ঘটনায় তদন্ত রিপোর্ট যথাসময়ে দেয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর বড় আঁচ লাগে প্রশাসনেও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রত্যাহার করে 25 ডিসি। এর 19 দিন পর 2 ধাপে 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে তালিকা দেখেই প্রতিবাদ জানায় প্রশাসনের বৈষম্য বিরোধী কর্মকর্তারা। এতে 8 ডিসির নিয়োগ বাতিল হলেও বাকি 51 জন যোগ দিয়েছেন নিজ নিজ জেলায়। শূন্য থাকা এবং প্রত্যাহার না হওয়া জেলায় নতুন ডিসি নিয়োগে গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী কর্মকর্তারা বলছেন, যোগ দেয়া ডিসিদের অনেকে বিগত সরকারের সুবিধাভোগী। নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরেছেন বলেও জানিয়েছেন তারা। এখানে ব্যাপক অনিয়ম হয়েছে, এখানে বিতর্কিত লোকজনকে পদায়িত করা হয়েছে, এখানে অসৎ লোকজনকে পদায়িত করা হয়েছে, এখানে মেধাহীন লোকজনকে পদায়িত করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, নিজ জেলায় কোনোদিন জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয় না, কিন্তু এই দুটি প্রজ্ঞাপনের ভিতরে যে কোনো একজন জেলা প্রশাসককে তাকে নিজ জেলা প্রশাসকে পদায়িত করা হয়েছিল। গণহত্যার বিরুদ্ধে মামলা হচ্ছে, আরেকদিকে গণহত্যার সহযোগীদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠিত করা হচ্ছে। ঠিক এরকম একটি সেন্টিমিটার জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কথাগুলো বলছি। ম্যাক্সিমামই হচ্ছে এই যে আমাদের অর্জিত স্বাধীনতা, এই অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, স্বৈরাচারের দোসর, তাদের সহযাত্রী ছিলেন তারা বলছেন, এক্ষেত্রে দ্রুত ব্যবস্থা না নিলে গণ অভ্যুত্থানের সুফল মাঠ প্রশাসনে পাওয়া যাবে না। প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠন যে কাজ চলছে, সেই কাজের অংশ হিসেবেই মাঠ প্রশাসনে এই ধরনের পতিত স্বৈরাচারের দোষরদেরকে তারা রাখবেন না, এটা আমরা বিশ্বাস করি। স্বচ্ছ প্রক্রিয়া খুঁজে বের করা, যে অ্যানোমালিসগুলো হচ্ছে, যে অনিয়মগুলো হচ্ছে, সেই অনিয়মগুলো যাতে এখনই এর ভিতরে হাত দিয়ে সেই অনিয়মগুলোকে শুধরানো এবং শুধরে যাতে রাষ্ট্র সুন্দর করে চলে। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে ডিসিদের ভূমিকা প্রধান। তাদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত। অভিযোগ থাকলে দেখা উচিত, নাম্বার 1। আর নাম্বার 2, মনে করেন ও যদি অভিযোগ পাওয়া যায় যে কোনো সময় তুলে ফেলতে পারে, এটা তো কোনো বিষয় না। এর মধ্যে বাতিল হয়েছে, তো কয়েকটা তো বাতিল হয়েছে। যদি সত্যিকার অর্থে দুর্নাম থাকে তাইলে তো ব্যবস্থা নিতে হবে, কারণ নাহলে তো গ্রহণযোগ্যতা পাবে না। এদিকে ডিসি নিয়োগের পর হট্টগোলের ঘটনায় জড়িতদের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। টার্মস অফ রেফারেন্সে যা আছে সেটা আমি দেখে কী করণীয় সেটা স্থির করব। 7টা ওয়ার্কিং ডে দেওয়া হয়েছে, তো আজকে 2nd ওয়ার্কিং ডে। তা আমি কী করব সেটা স্থির করার সাথে আমি ভাবছি যে একই সাথে আমরা যাদেরকে আপাতত শনাক্ত করা গেছে তাদের কথা শুনব। তদন্ত কমিটির প্রধান বলেন, মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 2500 কর্মকর্তা আবেদন করেছেন। এ নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এখনও যারা কর্মক্ষম তাদেরকে ফিরিয়ে আনার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন সচিব।
আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন হাজার হাজার কর্মকর্তা। পদোন্নতি সহ ক্ষতিপূরণের দাবিতে 5 আগস্টের পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছিলেন বঞ্চিতরা। তাদের দাবি আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট কমিটি। আগামী 3 মাসের মধ্যে বঞ্চিতদের ক্ষতিপূরণের বিষয়টি কমিটি প্রস্তাব আকারে জমা দিবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম, আমার এতদিন এই পদে আমি ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতাম। আমি পেনশনে চলে গেছি, পেনশনের সময় পিআরএলে আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত। তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম। এই কমিটিকে সেই পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা এই কমিটি যেভাবে সুপারিশ করবে ওইভাবেই পাবে। আমি এই 2,500-এর মধ্যে আমিও একজন, তা আমাকে তো যে কোনো কারণে নিয়ে আসছে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। জনপ্রশাসন সচিব জানান, 15 বছরে যাদের চাকরি গেছে শুধুমাত্র তারাই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবেন। বর্তমানে চাকরিরতরা এর আওতায় পড়বেন না। 36 জুলাই এখানে এটা টিওয়ারটা দেওয়া হয়েছে সরকার কর্তৃক, এটা যে টাইম ফ্রেমটা, কারণ আপনার তো আনলিমিটেড টাইমে জনপ্রশাসন সাসে মিনিস্ট্রি, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, নেগেটিভ পজিটিভ বোথ। তো এখানে যেটা আসতেছে এই 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের দরখাস্তগুলো এই পিরিয়ডে যারা করছে তারা বেঁচে আছে। 2009 সালে আমি বলা হয়েছে কোনো মাস উল্লেখ করা হয়নি। বৈষম্য নিরসনের দাবিতে গঠিত অন্তর্বর্তী সরকার প্রশাসনের বৈষম্য দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, কিন্তু আমরা অতিরিক্ত সচিব দিলেও নিব। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দামের ধারে কাছে নেই ডিমের দাম। এখনও ফার্মের ডিমের খুচরা দর প্রায় 13 টাকা। পাইকারি আড়তে বাজার উঠানামা করছে 12.5 টাকার আশেপাশে। ব্যবসায়ীরা বলছেন, প্রাণী সম্পদ দপ্তরের বেঁধে দেয়া দাম নিশ্চিত করতে হলে নজরদারি বাড়াতে হবে উৎপাদক পর্যায় থেকে, তা না হলে সিন্ডিকেট থামবে না। এদিকে ভারতের শুল্ক কমানোর প্রভাব এখনো পড়েনি পেঁয়াজের বাজারে। বাংলাদেশে প্রতিদিন ডিম লাগে 4.5 কোটি পিস, যার পুরোটাই উৎপাদন হয় দেশে। আর মুরগির মাংসের দৈনিক চাহিদা 5,000 টন, এর মধ্যে ব্রয়লার থেকে আসে 3,000 টনের বেশি, বাকি 1700 টন মিলে লেয়ার থেকে। অর্থাৎ পোলট্রি পণ্যের জন্য বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ বলাই যায়। অথচ মুরগি ও ডিমের দর গত কয়েক মাস ধরে লাগাম ছাড়া। বাধ্য হয়ে রোববার 3 ধরনের পোলট্রি পণ্যের দর বেঁধে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারি হিসাবে ডিমের ডজন সর্বোচ্চ 142 টাকা, 180 ও 270 টাকায় মিলবে ব্রয়লার আর সোনালী মুরগি। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল ব্যতিক্রম দৃশ্য। সরকার নির্ধারিত দরে চেয়ে কিছুটা কমেই মিলছে সোনালী ও ব্রয়লার। 155 টাকা ডজন ফার্মের ডিমের। তবে এলাকা ভিত্তিক বাজার কিংবা পাড়া মহল্লার দোকানে এসব পণ্যের দাম বেশ ওঠানামা করে। আমাদের এখন 12.5 টাকা কিনা, কারণ 1 কেজি ডিমের মধ্যে একটা ডিম ভাঙা দিলে 12.5 টাকা শেষ। তো আমাদের লাভ হয় 20 পয়সা 30 পয়সা ডিমের তো লাভ হইলে তো আর এটা ব্যবসা আনন্দ হবে না। এটার মধ্যে একটা আছে হাইব্রিড, ওটা আমরা বেচতেছি 250 টাকা। তার মধ্যে ওটা আমরা বেচতেছি 250 টাকা। তার মধ্যে আপনার 270 টাকা যেটা নির্ধারিত করে দিচ্ছে, আমি মনে করি এটাই ন্যায্য দাম ধরে দিয়ে দিচ্ছে। আর ব্রয়লারের ঘাটতে যেরকম আমাদের আজকে ব্রয়লার আস্তে আস্তে মনে করেন আমাদের 70 টাকার মতন জায়গাটায় পৌঁছছে। দাম নির্ধারিত মনে হয় আমার কথা হলো মাল পাইলে মনে করেন আমরাও কম দামে বিক্রি করতে পারবো। আমরা চাই মাল আসুক, অসুবিধা আমরাও কম দামে বিক্রি করবো। সম্প্রতি পেঁয়াজের রপ্তানি শুল্ক কমানোর ঘোষণা দেয় ভারত, তুলে নেয় ন্যূনতম দর। তবে দেশের পেঁয়াজের বাজারে এখনও সেই প্রভাব নেই। রাজধানীতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ মিলছে 95 থেকে 100 টাকায়। অন্তত 108 টাকা লাগবে 1 কেজি দেশি পেঁয়াজের জন্য। আগে ছিল আপনার 210 টাকা, 12 টাকা, 8 টাকা। এখন বর্তমানে পাইকারি রেট হয়েছে 102 টাকা কেজি। এখন আরো কমবে যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে। কিছুটা হইব, পুরোপুরি না হলে কিছুটা হইব। তাও তো 100 টাকা দাম আছে, 100 টাকা থাকবে। খুচরা বাজার কমতে আরো 10-12 দিন লাগবে। আমি 540 টাকা পাল্লা কিনলাম, গত মাসে কিনছি 530 টাকা পাল্লা। হ্যাঁ, এখন 2 টাকা তাতে দাম বেশি মনে হলো। স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির আগে এখনও এলসির মূল্য সমন্বয়ে ব্যস্ত আমদানিকারকরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্যায়ভাবে জাতীয় পার্টিকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে।
একই সাথে সব সরকারের আমলে দলের উপর অন্যায় নিপীড়ন করা হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ায় এইচ.এম. এরশাদও বর্জন করেছিলেন, তবে শেষ মুহূর্তে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে আনা হয়। আওয়ামী লীগের সরকারের আমলের 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন জাতীয় পার্টি সর্বদা জনগণের পাশে ছিল, তাই কোনো ভুল হলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন কোটা আন্দোলনের শুরু থেকে জাতীয় পার্টির সমর্থন ছিল, দলের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিল, এই জন্য অনেকে নির্যাতনের শিকারও হয়েছেন। আমরা সবসময় নির্যাতিত হয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে অনেক কিছু করানো হয়েছে, যেটা হয়তো আমরা করতে চাইনি। বিভিন্নভাবে নিষ্পেষণ করা হয়েছে। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90 পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং পরবর্তীকালে আবার এই নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার। শেখ হাসিনার আমলের 17 বছরের প্রতিটি রাতই ছিল কালো রাত, কেউ মন খুলে কথা বলতে পারেনি। টাঙ্গাইলে এমনটা বলেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আহত ও শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। শহরের পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর শফিকুর রহমান বলেন শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে জামাতে ইসলাম ও ছাত্র শিবিরের উপর। বিডিআর বিদ্রোহ করিয়ে হত্যা করা হয়েছে দেশপ্রেমিক সেনাদের। অনুষ্ঠানে জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত। দেশের চিকিৎসকদের কমপক্ষে 51% জামাতের পক্ষে আনার আহ্বান জানালেন সহকারী সেক্রেটারি জেনারেল। আর নায়েবে আমির বললেন 5 আগস্ট একটি পরিবর্তন এসেছে, এখন দরকার চূড়ান্ত পরিবর্তনের প্রস্তুতি। নেতারা বলেন দেশে জামাতই একমাত্র সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সংগঠন, অন্য কোনো দলের এই স্বীকৃতি নেই বলেও দাবি তাদের। জামায়াতে ইসলামের চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর সভায় যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিএসএমএমইউ এর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা কনভেনশন হলে আয়োজিত সভায় চিকিৎসকদের ঐক্যবদ্ধ করতে নানা দাবি তুলে ধরেন জামায়াতের চিকিৎসকরা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন জামায়াত সফল পরিবর্তন চায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিবেশ করে দিয়েছেন, আমাদের জন্য যে বাংলাদেশের আকাশ বাতাস মাঠ নগর বন্দর সব এক উন্মুক্ত করে দিয়েছেন, আমরা এই সময়টাকে গনিমত মনে করে কাজে লাগাবো ইনশাআল্লাহ। নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতাকর্মীদের প্রতি চূড়ান্ত পরিবর্তনের জন্য প্রস্তুতির আহ্বান জানান। We have to prepare for this final independence. আগামীতেও একটি সফল পরিবর্তনের জন্য যেটা আমি ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে, ওই রকম একটি প্রস্তুতি লাগবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নারীদের পর্দা করা নিয়ে জামায়াত কাউকে জোর করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 2 দিন কক্সবাজারে বৃষ্টি হয়নি, তবুও আগের পাহাড়ি ঢলের ধাক্কা কাটাতে পারেনি তুলনামূলক নিচু উপজেলাগুলো। চকরিয়া, পেকুয়া ও রামুর নিম্নাঞ্চলে দুর্ভোগে মানুষ। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেখানে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের আহ্বান ক্ষতিগ্রস্তদের। সহকর্মী এহসান আল কুতুবিকে সাথে নিয়ে কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। বানের জলে আগেও ভেসেছে তার ঘর। ভালো থাকার আশায় নতুন করে ঘর বেঁধেছেন একটু উঁচু এলাকায়, কিন্তু ভাগ্য সহায় হলো না। গত 1 সপ্তাহ ডুবে আছে মোহাম্মদ ইউনুসের ঘর। কোনো রকম টিকে আছেন স্ত্রী সন্তান নিয়ে। জোয়ার পানি উড়িয়ে বাসা নিয়ে গেছে না, 91 ওই বন্যা গো এদিন ওই ছিল না, এই আজ 5-6 মাস হয়েছে যে কম পাইলেও কি যে মার হারে বোঝাই
কষ্ট করে হুঁড়িয়া করে তাকি রাখা যায়। বিস্তীর্ণ পেকুয়াবাসীর দুশ্চিন্তার শেষ নেই। কক্সবাজারের অন্য এলাকা থেকে দ্রুত পানি নামলেও পেকুয়ায় এসে যেন থমকে গেছে। চলাচলে একমাত্র ভরসা এখন নৌকা। বৃষ্টির দিনে পানি নামে গেছে, এখন আমরা হাঁটাচলা করতে পারতেছি। এবছর তিন হানি করছি অনর, তিন হানি ডুবে গিয়ে পানির মাঝে। এখন মাগনসার কোনো উপায় নেই। চকরি উপজেলা প্রশাসন আছে, যদি এটার দিকে একটু নজর দিলে ভালো হবে বলে মনে করি। নিচু এলাকার ফসলি জমি, রাস্তাঘাট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও জমে রয়েছে পানি। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় খুব ধীরে সরছে পানি। যাওয়ার কোনো রাস্তা নাই মূলত, আর ভারী বৃষ্টিপাত হলে পানি সবগুলো জমে থাকে। কালকে অনেক প্রচুর পানি ছিল, যার কারণে আমরা ক্লাস করতে পারি। ক্লাসে আসছিলাম বাট চলে যাইতে হয়েছে। কোথাও কোথাও পানি নামার পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভেঙে পড়া বাঁধ আর রাস্তাঘাট মেরামতে স্থানীয়দের তৎপরতাও দেখা গেছে। সড়কে প্রায় তো দেখছি 60টা ভেঙে গেছে রাস্তাঘাট। এখানে খুব জনসাধারণের একটা পথ। তাহলে আরো বহু চেষ্টা করেছিলাম লক্ষ্য করে নিয়ে পারি, তাহলে প্রতিবের মেঝে সেরগেন রাস্তা ভেঙে তাহলে আরো সরাসরি একদম বিচ্ছিন্ন গিয়ে। সরকারি তথ্য বলছে লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবারের হঠাৎ বন্যায়। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরও সময় লাগবে, জানায় জেলা প্রশাসন। পেছনের মহল্লাতে চলাচলের একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকর যেমন ভগ্নদশা। 7 দিন পানিবন্দী থাকার ফলে বিস্তীর্ণ পেকুয়া এলাকার এখন এই অবস্থা। শ্রমজীবী মানুষ যারা, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আর তাদের ঘুরে দাঁড়াতে খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসনের আওতায় আনা দরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, পেকুয়া, কক্সবাজার। গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় আবার হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবেই হামলার মুখে পড়তে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে যায় এই চেষ্টা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে 2 মাসের মধ্যে 2 বার হত্যা চেষ্টার পর আলোচনায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে সংস্থাটির সক্ষমতা নিয়ে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের এই গলফ ক্লাব আগে থেকেই বেশ আলোচিত। চারদিকে ঝোপঝাড়ে ঘেরা কম্পাউন্ডে রোববার দুপুরে গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী। 1:30 নাগাদ হঠাৎ সিক্রেট সার্ভিসের এজেন্টদের নজরে আসে সন্দেহজনক কিছু। ট্রাম্পের অবস্থান থেকে 4 থেকে 500 গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে উকি দেয় একটি বন্দুকের নল। সাথে সাথেই সেদিক লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। ঘটনাস্থলে পাওয়া যায় AK-47 ধাঁচের একটি রাইফেল, গোপ্রো ক্যামেরা ও ব্যাকপ্যাক। গলফ কোর্সের 38 মাইল দূর থেকে আটক করা হয় হামলা চেষ্টাকারীকে। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় প্রধান তদন্তকারী হিসেবে কাজ শুরু করেছে FBI। বেশ কয়েকটি তদন্তকারী দল, ক্রাইসিস রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞ ও তথ্য প্রমাণ বিশ্লেষক মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের আপাতত গলফ কোর্সের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র রাখা এবং চুরির দায়ে অভিযুক্ত হতে হয়েছে 58 বছর বয়সী ওই ব্যক্তিকে। সন্দেহভাজন ওই ব্যক্তি ইউক্রেনপন্থী ছিলেন বলে জানা গেছে। ট্রাম্প আক্রান্ত না হলেও কিভাবে গলফ কোর্টের ভেতরে তার এতটা কাছে পৌঁছালো অস্ত্রধারী, তা নিয়েই উঠেছে প্রশ্ন। ফলে ট্রাম্পের নিরাপত্তা পরিকল্পনা আর নিজেদের কর্মপদ্ধতি নিয়ে স্বভাবতই কঠোর সমালোচনার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। আততায়ী অনেক পরিকল্পনা করে অবস্থান নিয়েছিল। তিনি স্পষ্টতই এমন একটা জায়গা বেছে নেন যেখানে ট্রাম্প প্রায়ই যান। এদিকে হত্যা চেষ্টার পরও হাল ছাড়বেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুই দমাতে পারবে না তাকে। ভক্তদের উদ্দেশ্যে এক ইমেইলে এমনই বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। অনিক রহমান, যমুনা নিউজ। বিশ্বের বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উফাত দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোতে রয়েছে নানা আয়োজন। শোভাযাত্রা, কোরআন ফাতিহা পাঠ এবং হামনাতের মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করেছেন মুসলিমরা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ইয়েমেনের সানা যেন পরিণত হয় জনসমুদ্রে।
বিশাল এই র্যালিতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। মহান আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে পাঠ করা হয় দরুদ এবং নাত। হুতি বিদ্রোহীদের এই আয়োজনে উঠে আসে গাজায় ইসরায়েলি হামলার প্রসঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে আমরা মুসলিম বিশ্বের সাথে একতা চাই। আমরা বিশ্ববাসীকে বলতে চাই ফিলিস্তিনের পাশে আছে ইয়েমেনিরা। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। আগতরা জানান মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়েছিল তাকে। তিনি গোটা বিশ্বের জন্যই রহমত। পবিত্র দিনটিকে ঘিরে নানা আয়োজন তিউনিসিয়াতেও। ঐতিহ্যবাহী বাজনার তালে তালে নাত পরিবেশনের মাধ্যমে বের করা হয় জুলুস। বিভিন্ন আয়োজন করা হয় ইরাক, ভারত, পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও। বহু বছর ধরে তিউনিসিয়ায় এই মৌলুদ আয়োজিত হচ্ছে। এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।